নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 2015 সালে যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর একটা বেস নিয়েছিল টিপিএসসির মাধ্যমে, সেই বেসের যে রিটেন এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপারের কিছু কোশ্চেন তোমাদের জন্য আজকে 20টা কোশ্চেন আমি আলোচনা করছি। এখানে দেখো 100 নম্বর কীভাবে সেট করা হয়, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 50 নম্বর, শর্ট নোট 5 নম্বরের টিকা থাকে 4টা 5 মার্ক করে, 60 ওয়ার্ডে লিখতে হয় 20 মার্ক, প্যারাগ্রাফ থাকে দুটো 20 মার্ক, কারেন্ট টপিকের উপরে থাকে, কোনো বিষয়ের উপর থাকে, এরকম, ঠিক আছে। আর পুলিশ রিলেটেড থাকে 10 মার্ক, যেরকম সাব ইন্সপেক্টর ডিউটি জিজ্ঞেস করতে পারে, কনস্টেবলের ডিউটি জিজ্ঞেস করতে পারে, বা পুলিশের কোনো বিশেষ কাজ জিজ্ঞেস করতে পারে, এরকম পুলিশ রিলেটেড একটা থাকবে 10 মার্ক। আর প্যারাগ্রাফগুলি 120 ওয়ার্ডের। তো বন্ধুরা, এক ভিডিওতে সবটা আলোচনা করা সম্ভব নয়, আমি আনসার সহ তোমাদের জন্য আলোচনা করেছি, সেই কারণে আজকে 20টা কোশ্চেন আলোচনা করেছি। নেক্সট পার্টে আমি আরও যে 30টা কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের, সেগুলি আলোচনা করে দেবো। আর যে প্যারাগ্রাফ শর্ট টিকাগুলি কীরকম হয় সেগুলি দেখিয়ে দেবো, যারা এখনও দেখোনি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি দেখলে কি পড়তে হয় কি না পড়তে হয়, কীভাবে পড়তে হবে একটা আইডিয়া ধারণা করা যায়, ঠিক আছে। প্রথম কোশ্চেন তোকে জিজ্ঞেস করা হয়েছিল, স্লেভারি প্র্যাকটিস ইন ত্রিপুরা ওয়াজ অ্যাবলিশড ইন 1878 বাই। ত্রিপুরাতে 1878 সালে যে দাসত্ব প্রথা যেটা, সেটা কে বিলুপ্ত করেছিল? আনসারটা হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। তোমরা কিং রিলেটেড যদি কোশ্চেনের আনসার দিতে চাও তাহলে পিরিয়ডগুলি দেখে নেবে, কোন রাজার পিরিয়ড কোন সময় ছিল। যদি দেখে নাও তাহলে যদি সাল দিয়ে দেয় তাহলে মহারাজা সিলেক্ট করে নিতে পারবে আনসার থেকে। তাছাড়াও আমার ত্রিপুরা জিকে একটা প্লে লিস্ট আছে, ওখানে আমি 200-250-এর উপরে জিকে আছে, একদম কিং রিলেটেড থেকে শুরু করে প্রেজেন্ট, ঠিক আছে। তোমরা গিয়ে দেখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আর সবগুলো এমসিকিউ তোমরা পাবে, ওখানেও দেওয়া আছে ডেসক্রাইবলি। 2 নম্বর কোশ্চেনটা, আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ এস্টাবলিশড বাই মহারাজা বীরচন্দ্র মাণিক্য ইন। আগরতলা পৌরসভা, লেখাটা বীরচন্দ্র মাণিক হয়ে গিয়েছিল, আমি কারেকশন করে দিয়েছি। তো আগরতলা যে পৌরসভাকে মহারাজা বীরচন্দ্র মাণিক্য প্রতিষ্ঠা করেছিল কত সালে? আনসারটা হবে 1871 সালে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ ত্রিপুরার কয়েকজন ইম্পর্টেন্ট কিং আছে যাদের সময় এই ত্রিপুরার রিফর্ম ইনফ্রাস্ট্রাকচার সবগুলি স্থাপনা হয়েছে, তারাই বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর, রাধাকিশোর, বীর বিক্রম, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা, হো কনস্ট্রাক্টেড বুদ্ধ মন্দির, যাকে বেনুবন বিহারও বলা হয়ে থাকে, বেনুবন বিহার ইন 1946। 1946 সালে বুদ্ধ মন্দির বা বেনুবন বিহার কে নির্মাণ? আমরা যে আগরতলায় বুদ্ধ মন্দির আমরা দেখতে পাই, সেই বুদ্ধ মন্দির যে বেনুবন বিহারটি কে নির্মাণ করেছে? দেখো এখানে সাল দেওয়া আছে 1846, মানে পিরিয়ডটা ছিল বীর বিক্রম কিশোর মাণিক্যের পিরিয়ড, একদম ওইখান থেকে কিন্তু আনসারটা চলে আসে। তাই আমি বলেছিলাম রাজরাজাদের পিরিয়ডগুলি একটু মনে রাখবে, তাহলে সাল বললে তোমরা অটোমেটিক্যালি কিংয়ের উত্তরটা দিয়ে দিতে পারবে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বানিয়েছিল, ঠিক আছে। এর রিলেটেড এমসিকিউ আছে ডিটেলসলি, বেনুবন বিহার রিলেটেড, তোমরা দেখতে পারো গিয়ে। হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কয়টা সাব ডিভিশন আছে? 23টা। এর থেকে কি তোমরা দেখতে পেলে? বন্ধুরা, স্টপ করেছিলাম ভিডিওটা। ত্রিপুরার যে ব্লকগুলি, জেলাগুলি, এগুলি তোমরা দেখে নেবে এই কোশ্চেনটাতে, কিন্তু তাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা, দ্য টোটাল নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন ত্রিপুরা ইজ। ত্রিপুরাতে কয়টা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে? সেটা হচ্ছে 4টা। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কী কী? সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর রুয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর 2টো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে রাজবাড়ী ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে ক্লাউডেড নিপার্ড ন্যাশনাল পার্ক। আমি এর রিলেটেড ভিডিও বানানো আছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ গেছে কিছুদিন আগে, তার জন্য আমি এর রিলেটেড একদম ম্যাপ দিয়ে, লোকেশন দিয়ে ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে, তোমরা গিয়ে দেখতে পারো। দ্য সাইন অফ বুদ্ধিস্ট কালচার ইজ সিন ইন ত্রিপুরা অ্যাট। ত্রিপুরা যে বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন দেখা যায়, কোথায় দেখা যায়? ত্রিপুরার বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন দেখা যায় পিলাকে, সাউথ ত্রিপুরার পিলাকে বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন, ওখানে বৌদ্ধ ধর্ম রিলেটেড খোদাই করা মূর্তি, এই সমস্ত জিনিস রয়েছে। পরের কোশ্চেনটা, আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া অন। যে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে ভারতবর্ষে পালন করা হয় সেটা কবে? আনসারটা হবে 7 ডিসেম্বর। আমি বছরের যে গুরুত্বপূর্ণ দিনগুলি আছে, যেগুলি কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে,
সেই মোতাবেক একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। এই ভিডিওর প্লে লিস্টে তোমাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। বছরে ডের অভাব নেই, কিন্তু যে সমস্ত ডেগুলি ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়, তার একটা ভিডিও তোমাদের জন্য বানানো আছে, তোমরা দেখতে পারো। প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ফর গ্যালেন্ট্রি ইন সেভিং লাইফ অ্যান্ড প্রপার্টি অথবা অর ইন প্রিভেন্টিং ক্রাইম অথবা অ্যারেস্টিং ক্রিমিনাল, প্রেসিডেন্ট মেডেল, পুলিশ মেডেল ফর গ্যালেন্ট্রি ইজ অ্যাওয়ার্ডেড অন। এখানে বলা হচ্ছে জীবন এবং সম্পত্তি রক্ষা বা অপরাধ প্রতিরোধে বা অপরাধীদের গ্রেপ্তারে বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক বীরত্বের জন্য প্রদান করা হয়। এখানে ডে দেওয়া আছে, কোন ডেতে এই রাষ্ট্রপতি পুলিশ পদকগুলি দেওয়া হয়ে থাকে এখানে জিজ্ঞেস করেছে। রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, দুটোটাতেই, বা ইন্টারন্যাশনাল পুলিশ ডে কবে দেওয়া হয়? আনসারটা হবে দুটোটাতে দেওয়া হয়। রিপাবলিক ডেতেও প্রেসিডেন্ট পুলিশ মেডেল দেওয়া হয়ে থাকে, ইন্ডিপেন্ডেন্স ডেতেও প্রেসিডেন্ট পুলিশ মেডেল দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। পরের কোশ্চেনটা 9 নম্বর, ইন্ডিয়া গেট ওয়াজ বিল্ড ইন মেমোরি অফ দ্য ইন্ডিয়ান সোলজার্স ডাইড ইন। ভারতীয় সৈনিকদের স্মরণে ইন্ডিয়া গেট নির্মিত হয়েছিল। কোন যুদ্ধে মারা যাওয়ায়, মানে কোন যুদ্ধে মারা গিয়েছিল, যে সৈনিকরা মারা গিয়েছিল তাদের স্মরণে এই যে ইন্ডিয়া গেটটা বানিয়েছিল, সেটা হবে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধে যে ভারতীয় সৈনিকরা মারা গিয়েছিল তাদের স্মরণে এই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল, সেটা 1931 সালে, ঠিক আছে। তাদের স্মরণ করার জন্য এই মেমোরিটা কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করা হয় কখনো, তাহলে সেটা দিল্লি, নতুন দিল্লিতে কর্তব্যপথ বা দিল্লির রাজপথে অবস্থিত ইন্ডিয়া গেট, ঠিক আছে, যেখানে প্রত্যেক বছর আমাদের প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেইন এন্ট্রেন্স অফ রেড ফোর্ট ইজ কল্ড। লালকেল্লার প্রধান প্রবেশদ্বারকে কী বলা হয়? প্রবেশদ্বার বলা হয়, প্রবেশদ্বারকে কী বলা হয়, এরকম, ঠিক আছে। প্রবেশদ্বারকে কী বলা হয় লিখে দিই, আনসারটা হবে লাহোরি গেট। দেখেছো কীরকম জিকে দিয়ে দেয়, একটু টাফও করে, ঠিক আছে। গেটের নামও বলতে হয়, ওই হিসেবেই তোমরা পড়াশোনা করবে। আমার চ্যানেলের পাশে থাকবে, তাহলে তোমরা সাব ইন্সপেক্টরের যে এক্সাম, রিটেন এক্সাম আরামসে ক্লিয়ার করতে পারবে, বিশেষ করে জিকে পোর্শনগুলি। আর সাব ইন্সপেক্টর ডিউটি, পুলিশের ডিউটি, এগুলি তোমাদেরকে আমি দিয়ে দেবো যখন এক্সাম আসবে তখন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড? নিচের কোনটি যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার নয়? এখানে 4টা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোন পুরস্কারটা, এখানে কোন অ্যাওয়ার্ডটা মানে যুদ্ধকালীন অ্যাওয়ার্ড, যুদ্ধকালীন যে বীরত্ব সেটার জন্য দেওয়া হয় না? আনসারটা হবে অশোক চক্র, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র। মনে রাখবে এই 3টা হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বা মিলিটারি অ্যাওয়ার্ড। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডকে কিন্তু মিলিটারি অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে, মিলিটারি অ্যাওয়ার্ড। আর এটা হচ্ছে ওয়ার টাইম মিলিটারি, মানে যুদ্ধের সময় যে মিলিটারি অ্যাওয়ার্ড বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। আরেকটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, ঠিক আছে। পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড মানে হচ্ছে কি জানো, যারা কোথাও মনে করো যুদ্ধ লাগলো, যুদ্ধের লাগার পরে যারা সিভিলিয়ানস আছে, বেসামরিক পার্সোনালিটি যারা আছে, বেসামরিক ব্যক্তি যারা যুদ্ধে নানানভাবে সহযোগিতা করে, অংশগ্রহণ করে থাকে, তাদেরকে তাদের বীরত্বের জন্য পুরস্কার দেওয়া হয়ে থাকে, ওইগুলিকে ওয়ার টাইম, পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলা হয়। তো পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড আগে ছিল অশোক চক্র 1, অশোক চক্র 2, অশোক চক্র 3, এগুলিকে এখন নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে অশোক চক্র, শৌর্য চক্র, কীর্তি চক্র। তো মনে থাকবে যদি পিস টাইম ওয়ারের অ্যাওয়ার্ডগুলি কী কী, অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র। আর পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, এগুলি হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বা মিলিটারি অ্যাওয়ার্ড, ঠিক আছে, যুদ্ধকালীন, ওয়ার টাইম। চলো নেক্সট কোশ্চেনটা যাই। এ জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিমেইনস ইন অফিস আনটিল হি অ্যাটেইনস দ্য এজ অফ। ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারক বয়স না হওয়া পর্যন্ত পদে থাকেন। কত বছর না হওয়া পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকেন? আনসারটা হবে 65 ইয়ার, ঠিক আছে। তো এই সূত্রে তোমরা এখান থেকে বুঝে নিতে পারো, বয়সও জানতে হবে, বিভিন্ন রকম পার্সোনালিটি যে কনস্টিটিউশনাল পোস্টগুলি আছে সেই পোস্টগুলিতে যারা বসে থাকে তাদের কত বছর পর্যন্ত তারা ওই পদে বসতে পারে, এগুলি জানতে হবে। নেক্সট, the word socialist and secular have been added to the preamble of our
কনস্টিটিউশন বাই, আমাদের সংবিধানে যে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত করা হয়েছে সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? আনসারটা হবে 42তম, 42nd অ্যামেন্ডমেন্ট। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই দুটো ওয়ার্ড যুক্ত করা হয়েছে, সমাজতান্ত্রিক মানে সোশিয়ালিস্ট এবং সেকুলার। এর আগে কী ছিল? ভারত শুরুতে সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক ছিল, পরে এই শব্দগুলি যুক্ত করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। যদি কখনো জিজ্ঞেস করে 42nd অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল, তাহলে আনসারটা হবে 1976-এ। এগুলি হচ্ছে কিন্তু বন্ধুরা কনস্টিটিউশন জিকে বা তোমরা ইন্ডিয়ান পলিটির জিকে বলতে পারো, ঠিক আছে? তোমরা আমার যদি চ্যানেলের পাশে থাকো, আমি কিন্তু ভিডিও আপলোড করি ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড। তোমরা যদি লাইক শেয়ার করো, সাপোর্ট করো, তো অবশ্যই আমি তোমাদের এই সমস্ত টপিকের উপর কাজ করব। কিন্তু অনেকেই দেখি ভিডিও তো দেখে, কিন্তু একটা লাইক বা একটা সাবস্ক্রাইব দিতে কৃপণতা বোধ করে। আমরা যদি তোমাদের জন্য পরিশ্রম করি, তোমরা যদি একটা লাইক সাবস্ক্রাইব না দিতে পারো, তাহলে আমরা কীভাবে তোমাদের জন্য পরিশ্রম করব? ভিডিওতে যখন লাইক সাবস্ক্রাইব আসবে বা লাইক আসবে পর্যাপ্ত পরিমাণে, তখনই তো আমরা বুঝবো যে আমাদের কাজটা তোমাদের পছন্দ হচ্ছে। সেই হিসেবে আমরাও ইন্সপায়ার্ড হবো তোমাদের জন্য বা উদ্বুদ্ধ হবো তোমাদের জন্য কাজ করার জন্য। আমরা তো সময় স্পেন্ড করি, তার পাওনা হিসেবে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট, দ্য কনকিউরেন্ট লিস্ট হ্যাজ ড্যাশ 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 সাবজেক্ট, সমাবর্তী বা যুগ্ম তালিকায় কতটা বিষয় আছে? ড্যাশ 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 বিষয় রয়েছে, কতটা বিষয় রয়েছে কেন জিজ্ঞেস করেছে। 3টা লিস্ট আছে, তোমরা এই কোশ্চেনটা থেকে দেখতে পারো। 3টা লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট আর হচ্ছে স্টেট লিস্ট। তো এগুলির মধ্যে জিজ্ঞেস করেছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের মধ্যে কী কয়টা বিষয় রয়েছে। কনকারেন্ট লিস্ট হচ্ছে যার মধ্যে রাজ্য সরকারেরও এখতিয়ার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারেরও এখতিয়ার আছে। তারা যুগ্মভাবেই ওই বিষয়গুলি দেখতে হয়, যার মধ্যে বিশেষত আছে যেমন ম্যারেজ, ডিভোর্স, এডুকেশন, লেবার, এরকম বিশেষ বিশেষ কিছু বিষয় এখানে রয়েছে, ঠিক আছে? কয়টা বিষয় ছিল? যখন 2015-তে জিজ্ঞেস করেছিল কোশ্চেনটা, ওই সময় কিন্তু 47টা ছিল। তোমাদেরকে যদি এই কোশ্চেন করা হয় এখন কিন্তু আরেক রকম করবে, কিন্তু বর্তমানে কিন্তু যুগ্ম তালিকায় 52টা সাবজেক্ট আছে, আরও 5টা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো যদি শুরুতে বলা হয়, এখন কোশ্চেন করলে কিন্তু বলবে ইনিশিয়ালি কনকারেন্ট লিস্টে বা অরিজিনালি কনকারেন্ট লিস্টে কতটা বিষয় ছিল, তাহলে 47টা হবে। আর যদি প্রেজেন্টলি বলে তাহলে 52টা হবে। এবার তোমরা স্টেট লিস্টে কতটা আছে, ইউনিয়ন লিস্টে কতটা বিষয় আছে একটু দেখে নেবে। আমি তো আগামী দিনে তোমাদেরকে দেবই, কারণ আমি যখন পলিটি রিলেটেড কোশ্চেন নিয়ে আসবো, অবশ্যই যখন আসবে তখন তোমাদের জন্য নিয়ে আসবো। ডুয়েল সিটিজেনশিপ এক্সিস্ট ইন দ্য কান্ট্রি অফ, নিচের কোন দেশের দ্বৈত নাগরিকত্ব বা দ্বিনাগরিকত্ব যেটাকে বলা হয় বিদ্যমান? সেটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? এখানে পাকিস্তানের দ্বিনাগরিকত্ব যে অপশনটা রয়েছে আমেরিকার মতো, কিন্তু পুরো বিশ্ব নয়, বিশেষ কিছু পাকিস্তানের নির্দিষ্ট শর্ত এবং বিধিনিষেধ সাপেক্ষে কিছু দেশের সাথে এই দ্বিনাগরিকত্ব অনুমতি দেয়, মানে তারা পাকিস্তানেরও নাগরিক হতে পারবে বা অন্য কিছু দেশের নাগরিক হতে পারবে, ঠিক আছে? এটা 1951 সালের পাকিস্তান যে সিটিজেনশিপ অ্যাক্ট আইনের দ্বিনাগরিকত্ব স্বীকৃতি দিয়েছে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর, জয় জওয়ান জয় কিষাণ স্লোগান ওয়াজ গিভেন টু ইন্ডিয়া বাই, জয় জওয়ান জয় কিষাণ স্লোগান ভারতে কে দিয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময়ই হয় এই কোশ্চেনটা। এবার যে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ গেছে, ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী নিয়ে ত্রিপুরা পুলিশের আরেকটা কোশ্চেন করা হয়েছিল যে ভারতের কোন প্রধানমন্ত্রী দেশের বাইরে মারা গেছেন? লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু তাসকেন্টে মারা গিয়েছিলেন, ঠিক আছে? তো জিজ্ঞেস করা হয়েছিল। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, তিপাইমুখ দাম ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ, তিপাইমুখ বাদ রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? আনসারটা হবে মণিপুর, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি দেখতে পেলে, এগুলো কিন্তু নর্থ ইস্ট জিকে তোমাদেরকে পড়তে হবে। দেখো, ড্যাম রিলেটেড কোশ্চেন করা হয়েছে। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে মনাস্ট্রি রিলেটেড, বৌদ্ধ স্থাপনা। রোমটেক মনাস্ট্রি ইজ লোকেটেড ইন, রোমটেক মনাস্ট্রি কোথায় অবস্থিত? আনসারটা হবে সিকিমে অবস্থিত। এখানে দেখো বুদ্ধ রিলেটেড রিলিজিয়াস রিলেটেড দুটো কোশ্চেন করেছে, একটা হচ্ছে বেনুবন বিহার বুদ্ধ মন্দির কে বানিয়েছিল, আর একটা হচ্ছে রোমটেক মনাস্ট্রি কোথায় দেখতে পাচ্ছে। মনাস্ট্রি হচ্ছে যারা বৌদ্ধ বিহার যেগুলি আছে, বুদ্ধিস্ট ধর্মের যে মনাস্ট্রিগুলি সেগুলি, ঠিক আছে? বৌদ্ধ মঠ বলতে পারো তোমরা, এরকম। তো
রিলিজিয়াস কোশ্চেনও কিন্তু এখানে করা হচ্ছে, তো সেইগুলিও কিন্তু তোমরা পড়বে যারা আগামী দিনে সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ দেবে। এগুলো কিন্তু টিপিএসসির কোশ্চেন, আরও অন্যান্য পরীক্ষায় করতে পারে। দ্য বিগেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন নর্থ ইস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার ক্ষেত্রেও এটা নর্থ ইস্টার্ন কোশ্চেনও ধরতে পারো বা ত্রিপুরার কোশ্চেনও ধরতে পারো। আনসারটা হবে ত্রিপুরা। ত্রিপুরার যে আমাদের পালাটানা পাওয়ার প্ল্যান্ট আছে ওএনজিসির, সেটা হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। সৈনিক স্কুল ইন আসাম ইজ লোকেটেড অ্যাট। এটা কিন্তু একটা আসামের একটা খুবই গুরুত্বপূর্ণ স্কুল, যেটা পত্রপত্রিকা বিভিন্ন সময় আসে, তাই বলি এটা থেকে একটা এমসিকিউ করা হয়েছে। আসামের সৈনিক স্কুল কোথায় অবস্থিত? আসামের গোয়ালপাড়ায় অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। নেক্সট পার্টে তোমাদের জন্য বাকি এমসিকিউগুলি আলোচনা করে দেবো, আর বাকি ওই যে প্যারাগ্রাফ শর্ট পুলিশ রিলেটেড সেগুলি বলে দেবো। যদি ভালো লাগে থাকে, তোমাদের জন্য পরিশ্রম করেছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।